হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 6 এর এক দেখ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো এক দাগে আছে, কোনো মূলধনের বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ ও আসলের অনুপাত কত হবে। তাহলে এখানে আসল দেওয়া নেই, কিন্তু যেটা দেওয়া আছে সুদের হার এবং সময় দেওয়া আছে। তো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। আমরা জানি আই সমান PR/T/100, এটা হলো সরল সুদ হিসাব করার সূত্র। তো এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজে করা যাবে। তো এই IPRT কোনটার মান কত দেওয়া আছে এখানে লিখে নিতে হবে। এখানে আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান। তো কোনো মূলধন, এখানে মূলধনের পরিমাণ x টাকা ধরলাম, তারপরে সুদের হার 10%, সময় 2 বছর, আর সুদের পরিমাণ বের করতে হবে। তো আমরা লিখব কি, আমরা জানি যে আই সমান PR/T/100 সমান পি এর মান x, আর এর মান 10 আর টি এর মান 2, আর নিচে 100 কাটলে 10 আর 10 আর 2 কাটলে এখানে 5, তাহলে x/5। অতএব এখানে প্রশ্ন ছিল সরল সুদ এবং আসল, তাহলে I/P। আই এর মান x/5 আর পি এর মান x। দুটো পদ এখানে নিচে 5 আছে, তাহলে এই পদের সাথে 5 গুণ করলাম, আর পরের পদের সাথে সেখানেও 5 গুণ করলাম। 5 কেটে গেলে x এখানে হলো 5x, তাহলে সমান 1:5। তারপরে আছে বি এর দাগে A/B সমান 2:3, B/C সমান 4:5, তাহলে A+B/2C এর মান কত হবে। তাহলে এখান থেকে আমাকে A/B/C বের করে নিতে হবে। তো A/B সমান 2/3, তারপরে আছে B/C সমান 4/5। তো আমাকে A/B/C বের করতে গেলে বি এর জায়গাটা একই করতে হবে। তাহলে এখানে 3 আছে সেহেতু এই অনুপাতের উপর নিচে 3 গুণ করলাম, এখানে যেহেতু 4 আছে তাহলে এই অনুপাতের উপর নিচে 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণ 8, 3 × 4 = 12, 3 × 12 আর 3 × 5 = 15। তাহলে কি হলো, বি এর জায়গাটা 12 হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি A 8, B 12 আর C 15। তাহলে অতএব A/B/C সমান 8:12:15। তাহলে A সমান 8x, B সমান 12x আর C সমান 15x লেখা যায়। তাহলে ধরি A সমান 8x, B সমান 12x ও C সমান 15x। তাহলে এখন A+B/2C এর মান বের করতে হবে। অতএব A+B/2C সমান এর মান এখানে 8x বসালাম, B এর মান 12x বসালাম, আর C এর মান 15x। তাহলে এখানে 2C ছিল, 2 × 15x, তো এখানে হয়ে গেল 20x, আর নিচে 15 দুগুণ 30, তাহলে 30x। x কেটে দিলাম, 3 × 10 = 30, আর এখানে 10 দুগুণ 20, তাহলে 2/3। তারপর আছে একটি বৃত্তে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা
পরিধিতে 60 ডিগ্রি কোণে মিলিত হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? একটি বৃত্তে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা পরিধিতে 60 ডিগ্রি কোণে মিলিত হয়েছে। তো প্রথমে বৃত্তটা আঁকতে হবে। তাহলে এটা একটা জ্যা এবং এটা একটা জ্যা। এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, আর জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে একটি বৃত্তে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা পরিধিতে 60 ডিগ্রি কোণে মিলিত হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে আমি এ বি সি, তাহলে এ বি জ্যা নিলাম আর এসি জ্যা নিলাম। এখন বি এবং সি যুক্ত করে দিলাম। তো যেহেতু এ বি আর এসি, এ বি সমান এসি যেহেতু, তাহলে বলা যাবে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, এর নাম এ বি সি। কোণ এ বি সি সমান কোণ এ সি বি, কারণ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরপর সমান। আবার এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই সমান কোণ দুটো কত হবে? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটা থাকবে তাকে এই দুভাগে ভাগ, তাহলে এটা হলো 120 ডিগ্রি/2, অর্থাৎ প্রত্যেকটা 60 ডিগ্রি করে। তাহলে কি? তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ। অতএব এবিসি সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজ। তো এখন যদি এই বৃত্তের কেন্দ্র ও এও যুক্ত করে বাড়ানো হয়, ছবিটা একটু সঠিক হয়নি, সেই জন্য এটা একটু সাইড হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা হবে এই এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। তো সমবাহু ত্রিভুজ এর উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু, এখানে বাহু আছে 6 সেন্টিমিটার করে, 6 কাটাকুটি করলে 3 সমান 3√3 সেমি। এটা হলো উচ্চতা। তাহলে এর ব্যাসার্ধ এও, এটা কি হয়? এডি এর 3/2 এও। অতএব এও সমান এডি ইন্টু 2/3, অর্থাৎ 3/2। এই টোটালটা 3 হলে এই ওপর পার্টটা 2 হয় আর নিচের পার্টটা 1 হয়। তাহলে এই এও পার্টটা হলো এডি এর 3/2। তাহলে এখানে এডি এর মান পেয়েছি 3√3, তাহলে 3√3 বসিয়ে দিলাম, আর এখানে 2/3 আছে, ইন্টু 2/3 কাটাকুটি করলে আমরা পাচ্ছি 2√3 সেন্টিমিটার। 4 দাগে আছে tan 9 থিটা ইজ ইকুয়াল টু cot 6 থিটা হলে tan থিটা এর মান কত হবে? tan 9 থিটা সমান cot 6 থিটা, এই cot 6 থিটা। তো এখান থেকে লেখা যায় tan 9 থিটা সমান কটকে টেনে পরিণত করলে এই জায়গাটা হবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখন tan দুই দিক দিয়ে তুলে দিলে বা উভয় পক্ষকে তুলনা করলে আমরা পাই 9 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখান থেকে পাই 9 থিটা, আর 6 থিটাকে বাদিকে আনলে প্লাস 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 9 আর 6 মিলে 15 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 15। তাহলে 6, 15 এবং 90 হয় আমরা জানি, তাহলে থিটা সমান হলো 6 ডিগ্রি।
এরপরে আমাকে বের করতে হবে টেন থিটা। এখান থেকে বের করে নিই যে বা টেন থিটা সমান 6 ডিগ্রি ইন্টু 10, তাহলে এটা হলো 60 ডিগ্রি। অতএব টেন থিটা সমান 60 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু √3। একটি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য 8 একক, সমগ্র তলের ক্ষেত্রফল 36 বর্গ একক হলে আয়তঘনটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টিগত হবে। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এ, বি ও সি ধরে নেব। মনে করি আয়তঘনটির দৈর্ঘ্য এ সেমি, প্রস্থ বি সেমি ও উচ্চতা সি সেমি। তাহলে এ, বি ও সি সেন্টিমিটার, ও এখানে একক বলা আছে, তাহলে আমি এখানে এ একক, বি একক ও সি একক ধরতে হবে। তো প্রথম বলা আছে কর্ণের দৈর্ঘ্য এ একক। আচ্ছা, আমাকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c², এর মান দেওয়া আছে 8 একক। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাই a² প্লাস b² প্লাস c² সমান 8 × 64। কী করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলাম। তাহলে বর্গমূলের বর্গ করলে জাস্ট a², b² c² থাকবে, আর 8-এর বর্গ করলে 8 × 64 থাকবে। এরপরে বলা আছে কি সমগ্র তলের ক্ষেত্রফল 36 বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × AB প্লাস BC প্লাস CA, এটা ইজ ইকুয়াল টু 36। তাহলে পাই AB, আচ্ছা এটা এই পর্যন্ত থাক। তো এটা পেলাম। এখন এই দুটোর সাহায্য নিয়ে আমাকে A প্লাস B প্লাস C বের করতে হবে। তাহলে এটা যোগ করে ফেলি। অতএব a² প্লাস b² প্লাস c² প্লাস 2 × AB প্লাস BC প্লাস CA, এটা পেলাম। প্রথমটা পেয়েছিলাম 64, পরেরটা পেয়েছি 36। তো এটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, এদিকে যোগফল হবে 100, আর 100 আমরা জানি 10 স্কোয়ার। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি এটা পেলাম 10। এরপরে 6 দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি 1 থেকে 9, 10 থেকে 18, 19 থেকে 27, 28 থেকে 36 আর 37 থেকে 45 হলে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য কত হবে? তো শ্রেণীগুলো আগে শ্রেণী সীমানা আকারে লিখে নিতে হবে। শ্রেণী আর শ্রেণী সীমানা। প্রথমে আছে 1 থেকে 9, 10 থেকে 18, 1 থেকে 9, 10 থেকে 18, 19 থেকে 27, 28 থেকে 36, 19 থেকে 27 আর 28 থেকে 36, তারপর আছে 37 থেকে 45, 37 থেকে 45। তো যেটা 1 থেকে 9, এটা এখান থেকে 0.5 কমিয়ে এটা লেখা যায় 0.5, আর 9 থেকে 9.5। একই রকমভাবে 10 থেকে 0.5 কমালে 9.5 থেকে এখানে আসছে 18.5, 19 থেকে 0.5 কমালে 18.5 থেকে 27.5, 28.5 কমালে 27.5 থেকে
এটা হলো 36.5, আর এখান থেকে 0.5 কমলে 36.5 থেকে 45.5। এখানে অ্যাকচুয়ালি কী ছিল, এখানে শুরু 1 থেকে 9, এখানে 9 দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু 10 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস নয়। সেই জন্য আমাদের কী করতে হলো, এখানে কন্টিনিউয়াস করে নেওয়া হলো যে 9.5 দিয়ে শেষ, 9.5 দিয়ে শুরু, 18.5 দিয়ে এটা শেষ, 18.5 দিয়ে শুরু। তো শ্রেণীদৈর্ঘ্য যে কোনো উত্তর পদ আর পূর্ব পদের যোগফল বা ঊর্ধ্বসীমা নিম্নসীমার বিয়োগফলকে আমরা শ্রেণী সীমানা বলি, এই শ্রেণী দৈর্ঘ্য বলি। তো সেটা এখানে বের করব। শ্রেণী দৈর্ঘ্য সমান 9.5 মাইনাস 0.5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো 9। তারপরে আছে প্রতি বছর 10% হারে কোনো মেশিনের মূল্য হ্রাস পেলে যে মেশিনের বর্তমান মূল্য 8,100 টাকা, 2 বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত ছিল। তাহলে 2 বছর পূর্বে যখন এই পূর্বের তথ্য জানতে চাওয়া হবে, তখন কিন্তু আমাকে এক্স ধরতে হবে। তো এখানে প্রথমে ধরে নেব, মনে করি 2 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এক্স টাকা। মনে করি 2 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এক্স টাকা। তো এখানে সমহার বৃদ্ধির যে সূত্র, এখানে 10% হারে কোনো মেশিনের মূল্য হ্রাস পেয়েছে, তাহলে সমহার হ্রাসের যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নিই। এখানে আমরা আগে লিখে নিই যে সূত্রটা হলো এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে লিখতে হবে। এর মান আমাকে বের করতে হবে, না এর মান দেওয়া আছে, এর মান এখানে 8,100 টাকা দেওয়া আছে, 8,100 টাকা। তারপরে পি এর মানটা আমাকে বের করতে হবে, আর এর মান, তো আর এর মান 10% বলা আছে, এবং এন এর মান এখানে 2 বছর বলা আছে। তো এখান থেকে পাই আমরা যে বা পি সমান এ বাই 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এর মান 8,100 বাই 1 মাইনাস আর বাই 100। তো আর এর মান 10 ছিল, তাহলে 10 বাই 100 বসিয়ে দিলাম, আর এখানে 2 আছে, সমান 8,100। কাটাকুটি করলে 1-এর 10, 1 মাইনাস 1-এর 10 স্কোয়ার সমান, উপরে আছে 8,100 আর নিচে 10 এবং নিচে 1, তাহলে লসাগু হবে 10। 10 দিয়ে এই নিচে যে 1 আছে, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 1-এর গুণ, 10 1-এ 10, আর 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হলো, 1-এর সাথে 1-এর গুণ, তাহলে 1 1-এ 1 স্কোয়ার সমান 8,100 বাই এটা হবে 9-এর 10 তার স্কোয়ার সমান 8,100 আর 9 81, 10 10-কে 100 সমান 8,100। আর 81/10কে যদি গুণ চিহ্নের পরে লিখি, তাহলে এটা 10/81 হবে। কাটাকুটি করলে এখানে হয়ে গেল 100, আর এখানে 10 ছিল, এখানে এটা 100 হবে, এটা 100,
তাহলে 10,000, তাহলে উত্তর হবে 10,000 টাকা। 2 দিতে হচ্ছে ওয়াই সমানুপাতি এক্স আর ওয়াই সমানুপাতি জেড, তবে এক্স প্লাস জেড সমানুপাতি কত হবে? ওয়াই সমানুপাতি এক্স, তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই সমান k1x ও ওয়াই সমানুপাতি জেড বা ওয়াই সমান k2z। এখন আমাকে বের করতে হবে এক্স প্লাস জেড, এখানে বা এক্স সমান ওয়াই বাই k1 আর এখান থেকে জেড সমান ওয়াই বাই k2, তাহলে অতএব এক্স প্লাস জেড সমান, এটা এক্স এর মান ওয়াই বাই k1 প্লাস জেডের মান ওয়াই বাই k2, ওয়াই ওয়াই কমন নিলে থাকবে 1/k1 প্লাস 1/k2, অতএব এক্স প্লাস জেড সমান একটা ধ্রুবক সংখ্যা ইন্টু ওয়াই, ধ্রুবক ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে বলা যায় অতএব এক্স প্লাস জেড সমানুপাতি ওয়াই। একটি ত্রিভুজের ভেতরে বাহু 3টি থেকে সমুদ্রবর্তী বিন্দুটি হলো ত্রিভুজটির এটা অন্তঃকেন্দ্র বা অন্তবৃত্তের কেন্দ্র। তারপরে আলফা স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান 1 হলে বৃত্তীয় পদ্ধতিতে আলফা প্লাস বিটা এর মান কত হবে? সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা এটা সমান 1, তো বলা যায় সাইন স্কয়ার আলফা সমান 1 আর সাইন স্কয়ার বিটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস সাইন স্কয়ার বিটা, বা সাইন স্কয়ার আলফা সমান 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, এটা অর্থ হলো কস স্কয়ার বিটা। তো সাইন আলফা সমান উভয় পক্ষে বর্গমূল করলে সাইন আলফা সমান কস বিটা, তাহলে এখান থেকে বলা যায় সাইন আলফা সমান এটা কস বিটাকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে দুই দিকে সাইন সাইন চলে এলো, তো দুই দিকে তুলনা করলে বা অন্য ভাষায় সাইন সাইন তুলে দিলে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, এখান থেকে পাই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখানে লিখতে হবে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। তারপরে আছে একই ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একই উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ একই এবং উচ্চতা একই, তো ব্যাসার্ধ আর ধরে নেব এবং উচ্চতা এইচ ধরে নেব। মনে করি এখানে খেয়াল রাখতে হবে লম্ববৃত্তাকার চোঙ আগে বলা আছে আর শঙ্কু পরে বলা আছে, তাহলে মনে করি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে চোঙেরটা আগে লিখব আর শঙ্কুরটা পরে লিখব। লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক, অতএব আয়তন অনুপাত প্রথমে আছে লম্ববৃত্তাকার চোঙ, পরে আছে শঙ্কু, তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ আর শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ দিয়ে যদি ভাগ করা হয় 1:1/3 সমান, তাহলে নিচে যেহেতু 3 আছে তাহলে এই পূর্ব পদকে 3 দিয়ে গুণ করলাম আর উত্তর পদকে 3 দিয়ে গুণ করলাম, 3 3 কেটে দিতে পারছি, তাহলে এখানে 3 1 × 3 = 1।
এরপরে 6-এর দাগ 2,4,6,8,10 এই 5টি সংখ্যার সঙ্গে শূন্য সংখ্যাটি যোগ করলে সংখ্যাগুলির গড় হ্রাস পাবে। এটা কত হ্রাস পাবে সেটা বলতে হবে। তো এই অবস্থায় কত গড় থাকছে দেখি। তাহলে প্রদত্ত সংখ্যাগুলির গড় সমান দিলাম। এখানে 2, 4, 6, 8, 10 যোগ করতে হবে পরপর। 2 + 4 + 6 + 8 + 10, 1, 2, 3, 4, 5টা 5খানা সংখ্যা, সুতরাং 5 দিয়ে ভাগ করেছি। তাহলে 2 × 4 = 6, 6 × 6 = 12, 12 এবং 8 = 20, 20 আর 10 = 30, তাহলে 30/5 আর এটা হবে 5 × 6 = 30, 6, তাহলে 6 এলো। শূন্য যোগ করলে গড় হয় সমান, তাহলে এখানে 2, 4, 6, 8, 10, 2 + 4 + 6 + 8 + 10 + 0, 0 বাড়তি করে যোগ করেছি। এখন এখানে আগে 5টা সংখ্যা ছিল, এখন 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে ভাগ হবে। তো যোগফল সেই 30 হবে এবং বাই 6, তাহলে এটা = 5। আগে ছিল গড় 6, এখন হলো গড় 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করব, এটা 1 হবে। তাহলে এখানে গড় হ্রাস পাবে 1। তো পরবর্তী অঙ্ক হচ্ছে সত্য মিথ্যা। কোনো ব্যক্তি যখন ব্যাংকে টাকা জমা রাখেন সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ অপেক্ষা সরল সুদ তার ক্ষেত্রে লাভজনক। এখানে লেখা আছে কোনো ব্যক্তি যখন টাকা জমা রাখেন ব্যাংকে তখন চক্রবৃদ্ধি সুদ অপেক্ষা সরল সুদ তার ক্ষেত্রে লাভজনক। একদম মিথ্যা, কারণ কি চক্রবৃদ্ধি সুদ তার পক্ষে লাভজনক। কেন কি টাকা জমা রাখলে চক্রবৃদ্ধি সুদে যদি সেই টাকাটা পরপর বাড়তে থাকে তাহলে টাকার পরিমাণ অনেক বেশি হয়, তো এটা মিথ্যা। সরল সুদ লাভজনক নয়, এটা চক্রবৃদ্ধি সুদ লাভজনক। দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত 3:2 হবে। তাহলে সংখ্যা দুটিকে x আর y ধরব। মনে করি বড় সংখ্যাটি এখানে অন্তর বলা আছে, তাহলে বড় সংখ্যা ধরব x ও ছোট সংখ্যাটি y। তো এরপরে বলা আছে কি যে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। তাহলে অতএব সমষ্টি সমান x + y ও অন্তর সমান x - y। তাহলে এটা এর 3 গুণ। তো সেক্ষেত্রে লিখতে হবে প্রশ্নানুসারে x + y = 3 × x - y। এখন বজ্রগুণ করলে পাই x + y সমান 3x - 3y। তাহলে x বাদিকে থাকছে, তারপরে এই যে 3x কে বাদিকে আনছি, তাহলে -3x সমান -3y, আর y কে ডান দিকে নিয়ে গেলে -y। তো এখানে x - 3x অর্থাৎ -2x সমান -3 - 1, তাহলে এটা হলো -4y। মাইনাস কেটে দিলাম, তাহলে x/y আনতে হবে। 2x আছে, তাহলে নিচে y দিয়ে ভাগ করলাম। এখানে 4y, এখানে y দিয়ে ভাগ করতে হবে, আমাকে আনতে হবে x/y। কিন্তু এখানে 2 আছে একটা, তাহলে y নয় বরং 2y দিয়ে ভাগ করি। 2 কেটে যাচ্ছে, তাহলে x/y সমান y কেটে যাচ্ছে, আর এটা কাটলে 2, 1, তাহলে 2/1। অতএব x/y সমান 2:1। 3 দেখে আছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব
ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এখানে বলা আছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টি অপেক্ষা বড়, অর্থাৎ একটা বৃত্ত অপর বৃত্তকে টাচও করেনি আবার ছেদও করেনি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য অপেক্ষা বড়। দেখে নিই, দুখানা বৃত্ত আমি আঁকছি এখানে, এটা একটা বৃত্ত আর এটা আর একখানা বৃত্ত। এই দুখানা বৃত্ত আছে, এরা পরস্পরকে ছেদও করেনি বাট স্পর্শও করেনি, তাহলে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এটা হবে। এইখান থেকে এই পর্যন্ত সরল সাধারণ স্পর্শক এবি, আর তির্যক সাধারণ স্পর্শক এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। এখান থেকে একটু তুলনা করা কঠিন, কিন্তু যদি আরেকটু পরিষ্কার করে আঁকা যায়, এই বৃত্তটা একটু বেশি বড় আঁকছি আর এই বৃত্তটা একটু ছোটই আঁকছি। তো এখানে সরল সাধারণ স্পর্শক এটা, এখান থেকে এই পর্যন্ত, আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এবি আর সিডি, এখানে তাই এবি আর এটা সিডি, তাহলে কী হয়, এখানে এবি সিডির চেয়ে বড় হয়, তাহলে এবি ইজ গ্রেটার দ্যান সিডি, অর্থাৎ সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বড় আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ছোট। তাহলে এখানে বলা আছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য অপেক্ষা বড়, তাহলে এটা সত্য। আর আগে এটা মিথ্যা। তারপর আছে ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন কোণকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই উৎপন্ন কোণকে ধনাত্মক বলে নাকি ঋণাত্মক বলে? তাহলে ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এটা ধনাত্মক কোণ, তাহলে এটা হবে সত্য। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাস সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত হবে 1:√3। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাস সমান। তো উচ্চতা এখানে ধরে নেব, মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h ও ভূমির ব্যাসার্ধ, ওখানে ব্যাস আছে, আমি ব্যাসার্ধ ধরব, ভূমির ব্যাসার্ধ আর একক। তাহলে প্রশ্নানুসারে এই যে উচ্চতা, এটা ব্যাসের সাথে সমান, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস হবে 2r, এর সাথে সমান। তো আমাকে বের করতে হবে উচ্চতা ও তির্যক উচ্চতা, অর্থাৎ h:l এর মান বের করতে হবে। আচ্ছা, ও তির্যক উচ্চতা l ধরে নিই, l একক। তাহলে আমার এখান থেকে উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে h² পাচ্ছি সমান, এর দিকটা বর্গ করলে 2 × 4 r², 4r²। তো আমার সম্পর্কটা আনতে হবে h এবং l এর মধ্যে দিয়ে, এখানে r আছে, তাহলে rকে h এবং l দিয়ে প্রকাশ করতে হবে। এটা h² পেলাম সমান 4 পেলাম, এবং r² এর জায়গাতে কী লিখতে পারি দেখি। আমরা জানি যে l² সমান h² + r², এটা আমরা জানি। তো এখান থেকে যদি r² লিখতে চাই, r² সমান হবে l² - h²। তো r² এর জায়গাতে l² - h² বসিয়ে দিলাম, তাহলে পাবো h² সমান 4l² - 4h²। এখান থেকে পাবো h² আর 4h² বাদিকে নিয়ে আসছি, তাহলে h² + 4h² সমান 4l²।
এটা 5 হয়ে গেল, 5h স্কোয়ার সমান 4l স্কোয়ার, এটা পেলাম। আমাকে আনতে হবে h/l, তাহলে এর নিচে l আনতে হবে। তো 5h স্কোয়ার বাই l যখন আনতে হবে তাহলে l স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষকে, কিন্তু l স্কোয়ার দিয়ে ভাগ করলেও মিটছে না, কারণ এই দিকটা 5 আছে একটা, তাহলে 5l স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে উপর নিচে 5 5 কেটে গেল, আর এখানে l স্কোয়ার কেটে গেল। তাহলে পাচ্ছি h স্কোয়ার বাই l স্কোয়ার, বা অন্য ভাষায় h/l তার হোল স্কোয়ার সমান 4/5। তাহলে h/l সমান √4/5, আর 4 বর্গমূল 2 আর √5 তো √5ই হবে, তাহলে অতএব h/l সমান 2:5। তো এখানে 2:5 আছে, কিন্তু এখানে 1:√2 বলা আছে, এটা মিথ্যা। বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বক্ররেখাদ্বয়ের পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজকে ওই রাশিতত্ত্বের মধ্যমা বলা হয়। তো আমরা কি করি, আমরা বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যার বক্ররেখাদ্বয় প্রথমে এঁকে নিই, এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে। তো এরকম টাইপের, তো এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে এখানে একটা লম্ব টানি। তো আমাকে জানতে হবে ভুজ কাকে বলে আর কোটি কাকে বলে। এক্স অক্ষ বরাবর যেটা আছে এটাকে আমরা ভুজ বলি, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে একে কোটি বলি। তো এটা কিন্তু সেই কোটি, এটা ভুজ নয়। তো এই যে দৈর্ঘ্য এটা কোটিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ভুজ বলা আছে। তাহলে এটা হলো কোটি, আর এখান থেকে এই দৈর্ঘ্যটা হলো ভুজ। তো আমরা এরকম লম্ব টেনে এই দৈর্ঘ্যটা নিই, এই দৈর্ঘ্যটা হলো মধ্যমা। তাহলে মধ্যমা অ্যাকচুয়ালি ভুজ, কোটি নয়, এটা ভুল ধারণা ছিল। মধ্যমাটা হলো ভুজ, তাহলে এখানে এটা হবে সত্য। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।